আজকের সকল দর্শকদেরকে জানাচ্ছি সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এই অনুষ্ঠানটি জানি এবং জানাই, আপনারা জানেন যে আমরা একটি বিষয়ের উপর আলাপ করি এবং আপনাদেরকে খুব সহজভাবে সেই বিষয়ের কিছু তথ্য, যেগুলো আমরা আসলে সাধারণভাবে আমাদের জানাটা প্রয়োজন, সেগুলো আমরা দেবার চেষ্টা করি। আমাদের সাথে সেরকমই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বাংলাদেশের নারীদের জন্য বিশেষভাবে ভীষণ জরুরি, সেটা হচ্ছে জরায়ু মুখের ক্যান্সার। জরায়ু মুখের ক্যান্সারের প্রতিষেধক আসলে আছে কিনা, প্রতিরোধ কিভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে আমাদের সাথে আজকে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার হালিদা হানুম আক্তার। আমরা সকলেই চিনি ম্যাডাম একজন বাংলাদেশের বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, নারী এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন। একই সাথে ম্যাডাম একজন গবেষক এবং 2023 সালে তিনি বেগম রোকেয়া পদকে ভূষিত হয়েছেন। আমরা আশা করি যে আমাদের জানি এবং জানায় দর্শকরা সরাসরি যুক্ত হবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে সার্ভাইকাল ক্যান্সার নিয়ে বা নারীর স্বাস্থ্য, প্রজনন স্বাস্থ্য, এইসব বিষয়ে আপনারা সরাসরি ম্যাডামের সঙ্গে করতে পারেন। ম্যাডাম সম্প্রতি যে নারী বিষয়ক সংস্কার কমিশন হয়েছে, সেখানেও একজন সম্মানিত সদস্য। সুতরাং আজকে আমাদের যিনি অতিথি, তার কাছে জানবার অনেক বিষয় রয়েছে আমাদের। আমরা আশা করি যে আমাদের দর্শকরা আজকে অনেক কিছু জানতে পারবেন। আমরা ম্যাডাম আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে জানি এবং জানাই। অনেক ধন্যবাদ আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। আমাকে আমার অন্তর থেকে ধন্যবাদ অনেক তোমাকে। জি ম্যাডাম, আমরাও আনন্দিত। আপনার কাছে প্রথমেই যেটা জানতে চাই ম্যাডাম, যে জানুয়ারিতে তো আমরা বাংলাদেশে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ মাস হিসেবে এক ধরনের সচেতনতামূলক কাজ করা হয়। তো বাংলাদেশে আসলে সার্ভাইকাল ক্যান্সারের পরিস্থিতিটা কি, এবং এখানে নারীদের বলা হয়ে থাকে যে সার্ভাইকাল ক্যান্সারের ঝুঁকি বা হার অনেক বেশি, সেটি কেন ম্যাডাম? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমি একটু পৃথিবীর কথা বলে আমি বাংলাদেশের কথা বলি। আমরা সারা পৃথিবীতে যেটা দেখছি, সার্ভাইকাল বলতে আমরা যেটা বুঝি, মায়েদের যে জরায়ুটা থাকে, যে জরায়ুর মধ্যে মা সন্তান ধারণ করে এবং জরায়ুর নিচের দিকে একটা মুখ থাকে, এটা উল্টা কলসির মতো দেখতে। কলসিটা যদি উপর করে দিই তাহলে যে গলাটা থাকে ওইটা হলো জরায়ুর মুখ বলি আমরা, এবং সন্তান ধারণ করে তারপর ওই মুখটা দিয়েই সন্তানটা বের হয়ে আসে এবং এটাকে জরায়ুর মুখ বলি আমরা। ইংলিশে বলি আমরা সার্ভাইকাল, সার্ভিক্স অফ দ্য ইউটেরাস, ইউটেরাসের এটা গলাটা, ওইটাকে বলা হয়। এবং ওখানে যখন ক্যান্সার হয় তখন ওটাকে আমরা সার্ভাইকাল ক্যান্সার বলি। তো পৃথিবীতে যেটা, আমরা জানি যে শরীরের যে কোনো অঙ্গে ক্যান্সার হতে পারে এবং নারীদের যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো আছে, ব্রেস্ট আছে এবং যেটা আছে, তার মধ্যে কিন্তু সার্ভাইকাল ক্যান্সারটা একটা দ্বিতীয় স্থানে। তার মানে এটার প্রেভালেন্সটা অনেক হাই, অনেক বেশি হয়ে থাকে। এখন পৃথিবীতে যদি আপনি জিজ্ঞেস করেন যে পৃথিবীতে তাহলে কত কত হচ্ছে, পৃথিবীতে দেখা যাচ্ছে যে 6 লাখের মতো নারী এই ক্যান্সার হয় এবং 3.5 লাখের মতো প্রতি বছর মৃত্যু হয়। তার মানে অর্ধেকের বেশিরই মৃত্যু হচ্ছে। সেখানে যদি আমরা বাংলাদেশ দেখি, তো বাংলাদেশে আমাদের যে সমীক্ষা আছে তার মধ্যে আমরা দেখি যে বাংলাদেশে 8,000 নারী প্রতি বছর ক্যান্সার সার্ভিক্সে আক্রান্ত হচ্ছেন এবং তার মধ্যে কিন্তু 60%-রও বেশি, মানে 5,000 মৃত্যুবরণ করছে। এবং এই মৃত্যুর হার কিন্তু এই ডেভেলপিং কান্ট্রি বা আমরা অনুন্নত দেশ বা উন্নতিকামী দেশগুলোতে অনেক বেশি উন্নত দেশের তুলনায়। এখন আমি পরে আলাপ করব যে কেন এই তফাৎটা এবং কেন আমাদের দেশে দেখা যাচ্ছে অর্ধেকের বেশি, 60% যার রোগ হচ্ছে সে মারা যাচ্ছে। সুতরাং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আরো গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা এমন একটা রোগ যার 90%কে আমরা প্রিভেন্ট করতে পারি। আমরা যদি সচেতন হই এবং যা যা করা দরকার সেটা যদি করি, তাহলে এই মৃত্যুগুলোর থেকে এই নারীদেরকে আমরা একেবারেই বাঁচিয়ে তুলতে পারি। এটা একটা মৃত্যুদণ্ড মনে হয় আমার কাছে। একেবারে একটা নারীকে আমরা দণ্ড দিয়ে দিলাম, তার কোনো অপরাধ নাই, কিন্তু যেহেতু তার একটা অঙ্গ আছে, সেই অঙ্গটা সে সন্তান ধারণ করে, সন্তান প্রসব করে, ওই অঙ্গটাতে কিছু সমস্যা হওয়ার জন্য তার ক্যান্সার হচ্ছে এবং সে চট করে জানতেও পারে না, জানতে সময় লেগে যায়।
সেই জন্য পরীক্ষা নিরীক্ষা করতে হবে এবং সময় মতো ব্যবস্থা নিতে হবে। এই ব্যাপারে আমরা আলাপ করবো। বাট আমি যেটা বললাম যে সেটা আমি ভারতেও যদি দেখি, ভারতেও অত বড় একটা দেশ, তারপরেও প্রত্যেক বছর 70,000 নারীর সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে, এবং ওই 60%, 65% কিন্তু একই কারণে, যে কারণে বাংলাদেশে যে নারীরা সেবা পাচ্ছে না, নারীরা জানতে পারছে না যে তার এই রোগ হয়েছে, সে যে রেগুলার ইনভেস্টিগেশন করবে সেই ব্যবস্থা বা সেই নলেজ তার নাই, সেই সামাজিক অবস্থান তার নাই। এইসব কারণে দেখা যায় রোগের যেটা প্রিভেন্টেবল রোগ কিন্তু অর্ধেকের বেশি মৃত্যু হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছে না, মিউট হয়ে গেছো তুমি। ধন্যবাদ ম্যাডাম। তাহলে প্রিভেন্টেবল যদি হয়, তাহলে মানে আমরা কেন পারছি না প্রিভেন্ট করতে? মানে বিশেষ করে আপনি যেটা বলছেন যে উন্নয়নশীল দেশে নারীদের মধ্যে মৃত্যুর হারটা অনেক বেশি, কেন তাহলে কেন আমরা প্রিভেনশনে যাই? অনেকগুলো কারণ আছে, অনেকগুলো কারণ আছে। একটা তো কারণ হলো যে আমরা জানি না যে কি করতে হবে, ওই নলেজটা আমাদের কাছে নাই। সেটা আমাদের স্বাস্থ্য সেবার আমরা দোষ দিতে পারি, কারণ স্বাস্থ্য সেবার রেসপন্সিবিলিটি হলো তার প্রতিটি ব্যক্তিকে তার স্বাস্থ্য সেবার আওতায় নিয়ে আসা, এবং তার যে জ্ঞান দেয়া দরকার, তাকে যে ইনফরমেশন দরকার, তার যে বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন দরকার, সেটা তার কাছে পৌঁছে দেয়া। এটা নিজেরও রেসপন্সিবিলিটি, কিন্তু আমাদের স্বাস্থ্য সেবারও রেসপন্সিবিলিটি। তো যেহেতু তুমি প্রশ্ন করছো যে এটা যে প্রিভেন্টেবল, তারপরেও এটা যে প্রিভেন্টেবল, এটা এক হলো এটা মানুষ জানে না। দ্বিতীয়, জানে না যে কি করলে পারে আমি প্রিভেন্ট করতে পারবো। আমি সামনে একটা সাপ দেখছি, আমি যদি সাপের দিকে এগিয়ে যাই তো সাপ তো আমাকে কাটবেই, কিন্তু আমি যদি ওই সাপ থেকে আমি দূরে চলে যাই তাহলে ওই সাপটা আমাকে কামড়াতে পারবে না। ঠিক এরকম একটা ব্যাপার। আমরা জানি সার্ভিক্স আছে এবং সার্ভিক্সে ক্যান্সার হতে পারে, তাহলে আমি এটাকে প্রিভেন্ট করার জন্য আমি কি করতে পারি? যেমন একটা নারী যদি 30 বছর হয়ে যায়, 25-30 বছর, তারপর থেকে সে যদি একটা চেক আপের মধ্যে থাকে, এবং চেক আপটা খুব সহজ। হ্যাঁ, তা আমি চেক আপের আগে যেটা বলতে চাই যে এটার কিন্তু টিকা এসছে আমাদের বাংলাদেশ, আমেরিকা। আমরা 2006 থেকে জানি যে এই সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ করার টিকা আছে, এবং টিকাটা কাকে দিতে হয়? টিকা 9 বছর থেকে 15 বছরের যে কিশোরীরা আছে, এদেরকে যদি আমরা 1 ডোজ টিকা দিয়ে দিই, যেটা WHO বলছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তাহলে 1 ডোজ টিকা দিলে ওর কিন্তু সারা জীবন সে এই সার্ভাইকাল ক্যান্সার থেকে বেঁচে যাবে। যেমন আমরা হুপিং কফের জন্য টিকা দেই, টিটেনাসের জন্য টিকা দেই, আমরা এগুলো কিন্তু এখন আমরা অনেক সময় লেগেছে কিন্তু আমরা বুঝে গেছি। আমার বাচ্চার 42 দিন হলেই আমি দৌড় দিয়ে যাই টিকা দিতে। তেমনি ভাবে আবার কিশোরীদেরও আমরা টিকা দিচ্ছি। তেমনি ভাবে আমাদের এখন নতুন করে জানতে হবে এবং প্রোগ্রামের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা এনেছে, আমি বাংলাদেশের কথা বলবো, অনেক দেশে আনেনি, যার জন্য মৃত্যু এখনো ওই দেশগুলোতে বেশি প্রেভেলেন্ট, আমাদের দেশেও। তাহলে টিকাটা যদি আমি দিয়ে দিতে পারি, এবং টিকাটা আমি পড়াশোনা করে যেটা জেনেছি, এবং সেটা হলো 9 থেকে 15 বছরের কিশোরীদের যদি দেয় সেই স্কুল, এবং বাংলাদেশ অলরেডি শুরু করেছে দেয়া, স্কুলের এই বয়সের কিশোরীদের দেয়া হচ্ছে, তারা বাইরে যারা স্কুলের বাইরে তাদেরকেও দেওয়া হয়েছে। আমরা এটা শুরু করেছি এই 24 থেকে 23 জানুয়ারি থেকে আসলে। তো এইটাকে যদি আমরা সবাইকে দিতে পারি তাহলে কিন্তু আমরা ক্যান্সার, জরায়ুর মুখের ক্যান্সারটাকে বন্ধ করতে পারবো। এখন সবাই তো আর কিশোরী নই আমরা এই মুহূর্তে অনেকে আছে, যুবতী অনেকে আছে, তো তাদের ক্ষেত্রে কি করা হবে সেটা একটা প্রশ্ন। যদি তার 15 বছরের বেশি বয়স হয়ে থাকে, 26 বছর পর্যন্ত কিন্তু 2 ডোজ দিলে প্রিভেন্ট করা যায়, যদি তার ইনফেকশন না হয়ে থাকে। এবং এই জরায়ুর ক্যান্সারটা একটা ভাইরাসের ইনফেকশন থেকে হয়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটাকে বলা হয়, হ্যাঁ, HPV। তো এবং এই ভাইরাসটা যৌন সম্পর্কের মাধ্যমে পুরুষ থেকে নারীর কাছে, নারীর থেকে পুরুষের কাছে যায়। সুতরাং এই যৌন সম্পর্কটা যদি ইনফেক্টেড থাকে তখন নারীকে এফেক্ট করে। এটা হলো মেইন কারণ কি জন্য এই হচ্ছে। সুতরাং আমরা এই একটা নারী এক্সপোজড হওয়ার আগে যদি তাকে আমরা টিকাটা দিয়ে দিই তাহলে এই ভাইরাসটা ওর ক্ষতি করতে পারবে না। আবার দেখা যাচ্ছে যে ভাইরাসটা যখন আসছে সবারই যে ক্যান্সার হচ্ছে তা কিন্তু নয়।
একটা নারীর জীবনে যে প্রতিরোধ ক্ষমতা থাকে, সে কিন্তু ওই প্রতিরোধ ক্ষমতা দিয়ে ছোটখাটো ইনফেকশন হলে ওখান থেকে সে নিজেকে বাঁচিয়ে নিতে পারে। আবার যেসব দেশে এইচআইভি এইডস অনেক বেশি, তাদের ইমিউন সিস্টেম খুব দুর্বল, সেখানে কিন্তু এই রোগের প্রেভালেন্স অনেক বেশি এবং তারা অনেকভাবে সাবধান হয়ে এটাকে ব্যবস্থা করে। সুতরাং আমাদের এই যে নলেজটা, যদি প্রশ্নের আমি উত্তর দেই, তাহলে আমার স্বাস্থ্য ব্যবস্থায় এই নলেজ, এই স্বাস্থ্য ব্যবস্থা এই নলেজটাকে নিয়ে আমাদের মানুষের কাছে যাবে, তাকে প্রিভেন্ট করতে হেল্প করবে, তার জন্য যে টিকা দেওয়া দরকার সেটা দিবে, এবং তাকে যে ইনফরমেশন দেওয়া সেটা সঠিকভাবে দিতে হবে। উন্নত দেশগুলোতে কি হয়েছে, ওরা কিন্তু আচ্ছা ওরা যে নিরীক্ষাগুলো করতে হয়, মানে চেক গুলো করতে হয়, সেটা কিন্তু আদার হেলথ চেক আপের একটা অংশ হিসাবে করে দিয়েছে, যার জন্য উন্নত দেশগুলোতে কিন্তু মৃত্যু অনেক কম, ক্যান্সার হচ্ছে কিন্তু মৃত্যু কম। তো আমাদের দেশেও আমরা ওইদিকে আগাবার প্ল্যান চলছে আর কি। হ্যাঁ, তো যদি আমি ওইটার সঠিক উত্তর দিয়ে থাকি, তাহলে এই কারণটাই হলো যে এটা একটা ভাইরাস দিয়ে ইনফেকশন, এবং এটা একটা বিহেভিয়ারের সাথে জড়িত এরকম একটা। আর যেটা বলছিলাম যে কেন আমাদের দেশে মৃত্যু বেশি, মৃত্যু বেশি এই কারণে যে এটা একটা নারীর রোগ, এবং আমরা জানি যে না, এটা একটা বৈষম্যের রোগ বলা হয় অনেক সময়। বৈষম্যের কারণে নারী মৃত্যুটা বেশি হচ্ছে। এটা যদি হতো পুরুষের, তাহলে কিন্তু এত মৃত্যু হতো না। এখন তুমি জিজ্ঞেস করতে পারো কেন এই কথা বলছেন। এই কথা বলছি যে নারী তার সংসার চালায়, সে জানে না কোথায় যেতে হবে, কি করতে হবে, সে যেতে গেলে তার হাতে পয়সা লাগবে, ডাক্তারের কাছে গেলে কোন ডাক্তারের কাছে যাবে জানে না, সেখানে পয়সা লাগবে। এই এত কিছু জোগাড় করে সে নিজেকে নেগলেক্ট করে। একটা হলো তার জ্ঞানের নেগলেক্ট, আরেকটা হলো তার হাতে পয়সা নেই। সামাজিকভাবে সে অতখানি সোচ্চার ভাবে বলতে পারে না যে না আমার এই চেক আপটা করতে হবে, যে তার যে সে যে বৈষম্যের শিকার, তার জন্য কিন্তু তাকে এই মৃত্যুদণ্ডটা নিতে হয়। সুতরাং আমাদের করার অনেক কিছু আছে সামনে। জি ম্যাডাম, অনেক ধন্যবাদ। যে আসলেই মানে যে সামাজিক কাঠামোর মধ্যে আমরা আছি, সেখানে নারী আচ্ছা। পুরুষের যে সামাজিক অর্থনৈতিক যে বৈষম্য, সেটি আসলে আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে নারীদেরকে এই রোগের যে মৃত্যু হার, সেটার পেছনে একটা খুব ভূমিকা রাখছে। আমাদের কাছে ম্যাডাম এরকম প্রশ্ন আসে যে এই যে এইচপিভি ভ্যাকসিন, সেটার আসলে সাইড ইফেক্ট আছে, এবং আমি নিজেও যেমন বিভিন্ন সময়ই মানে প্রশ্নের মুখে পড়েছি যে অনেকে এইচপিভি নিতে চান না, কারণ এটা নাকি ইন ফিউচারে ইনফার্টিলিটি ঝুঁকি বাড়াবে। আপনি যদি এই বিষয়ে একটু বলতেন যে আসলে এইচপিভি ঝুঁকিটা কি বা সাইড ইফেক্ট গুলো কি। রাইট, রাইট। এটা একটা ভাইরাস যেহেতু, সেজন্য এটার টিকা আছে। মনে করো কোভিড এর সময় কি হয়েছে, কোভিড হলো, কোভিড এত মহামারী আকারে আসলো। কোভিড নিলে কিন্তু আমরা দেখছি যে আমাদের জ্বর আসছে, যে হাতে নিচ্ছে ওই হাতে খুব ব্যথা করছে, দুদিন ধরে জ্বর আসছে, কিন্তু তারপরেও মানুষ জানে যে আমি এই টিকাটা নিলে পারে আমার এটা ভালো হবে, আমার অন্তত মৃত্যুটা হবে না, বা আমার যদি কোভিড হয়ও আমি অত সিরিয়াস হব না যে আমি মৃত্যু নিব। তো এই যে মানুষকে জানানো যে এইটা তোমার একটা অ্যান্টিভাইরাস, একটা ভ্যাকসিন, এটাতে তোমার কোনো কমপ্লিকেশন হবে না। মানুষ একটা বাইরের ফরেন বডি বা একটা অ্যান্টিবডি তার শরীরে আমি ঢুকিয়ে দিচ্ছি, যাতে তার বডিতে অ্যান্টিবডিটা তৈরি হয়, অ্যান্টিজেন ঢুকিয়ে দিচ্ছি, তার একটু হলেও তো রিয়াকশন হবে, একটা বাইরের জিনিস শরীরে ঢোকানো হচ্ছে, ওটা খুবই মাইল্ড। কিন্তু মানুষ যেহেতু নতুন নতুন আমাদের দেশে, মানুষ একটা ভয় পেয়ে যায়। তো এই ভয়টার যেটা হলো যে মানুষকে জানানো যে এখানে ভয় পাওয়ার কিছু নাই। এই জিনিসটা তোমার শরীরে যখন হয়, রোগ হয়, ইনফেকশন হয়, কিন্তু এটার অ্যান্টিডোট যখন আমি তোমাকে দিচ্ছি, সেটা কিন্তু তোমার রোগের সাথে ফাইট করে তোমার রোগটাকে বন্ধ করে দিবে, তোমাকে বড় করে রোগ হতে দিবে না, বা তোমার ক্ষতিকারক অবস্থাতে তোমাকে তোমার ইনফেকশনটা যাবে না, ও আগেই ইনফেকশনটাকে বন্ধ করে দিবে, ইনফেকশনের সঙ্গে যুদ্ধ করে তোমাকে সুস্থ রাখার চেষ্টা করবে। যদি কোনো এটার কোনো সাইড ইফেক্ট আমরা যতই পড়ি, কিছুই না, হয়তো মাইল্ড জ্বর হতে পারে বা সামান্য একটুখানি ওই জায়গাটাতে ব্যথা হতে পারে, কিন্তু মেজর কোনো কিছু যে শক টক হয়ে যাওয়া, এগুলো একেবারেই ভুল ধারণা। এবং আমাদের নতুন যখন কিছু আসে, তখন আমরা অনেক রকম কথা বানিয়েও বলে থাকি, আবার ভয়ের চোটে বলে থাকি, আবার যেহেতু এটা ইনজেকশন দিতে হয়, তো ইনজেকশনের থেকেও মানুষ ভয় পায়, এটাও একটা ব্যাপার আছে। তো আমার কাছে মনে হয় যে যারা শুনছেন তাদেরকে বলা যে এটা কোনো ক্ষতিকারক ব্যাপার না, এটা আপনার শরীরে যে ভাইরাস যে যেন ক্ষতি না করে,
ক্যান্সার যেন না করে, ওই পর্যায়ে যেন যেতে না পারে, সেখান থেকে আপনাকে আপনার শরীরের প্রতিরোধ শক্তিটা ওই ভাইরাসের এগেনস্টে তৈরি করে দেয়, যাতে আপনার ইনফেকশন না হয়। আশা করি খুব সুন্দরভাবে ম্যাডাম আপনি বলেছেন। আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে যে কোনো নতুন কিছু, সেটা শুধু ভ্যাকসিন বলেই নয়, গ্রহণ করার সময় তা আমাদের মধ্যে অনেক দ্বিধা কাজ করে। কিন্তু আপনি যেরকম শুরুতে বলছিলেন যে আমরা তো শিশুদের যে 5টি মানে জীবন রক্ষাকারী টিকা এরকম বলে আমরা যে প্রচারণাটা বাংলাদেশ করেছে এবং সফল হয়েছে, সেটা থেকে তো প্রুফ যে আসলে মানুষ নিজেরাই সচেতন ভাবে এই ভ্যাকসিন গুলো বাচ্চাদের দিচ্ছে। হ্যাঁ, এবং বাংলাদেশ প্ল্যান করেছে যে সারা দেশে এটাকে দেয়া হবে এবং সারা দেশের কিশোরীদের দেয়া হবে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে কিশোরীর পরবর্তী যারা আছে তারা যদি 2টো ডোজ নেয় 26-এর উপরে, তাহলেও তাদেরকে প্রিভেন্ট করবে যদি তার ইনফেকশন না হয়ে থাকে। এটা একটা, আমি মনে করি যে এটা বিরাট একটা সৌভাগ্য আমাদের। কোনো ক্যান্সারের কিন্তু ওইরকম প্রিভেন্টিভ কোনো মেজার নেওয়া যায় না। আমাদের এটা সৌভাগ্য যে আমাদের একটা টিকা বের হয়েছে, যেটার থেকে আমি নারীদেরকে এই রোগটার থেকে অন্তত বাঁচাতে পারবো। এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান কিন্তু মানে একটা রিপোর্টে দেখলাম যে তারা মানে সব কিশোরীদেরকে মানে একেবারে 100 ভাগ দিয়ে দিয়েছে। তো ভুটান পারলে নিশ্চয়ই আমরাও দেশ, আমাদের দেশটা একটু বড়, মানুষ একটু বেশি, কিন্তু আমাদেরও সিরিয়াস হয়ে এটা করে ফেলতে হবে। এটা আমাদেরকে আমরা শুরু করে দিয়েছি, কিন্তু এটা ইপিআই এর মধ্যে রুটিন যে আমাদের টিকা এক্সপ্যান্ডেড ইমিউনাইজেশন যেটা প্রোগ্রাম আছে, যেটা আমরা 90%-এরও উপরে শিশুদেরকে দিয়ে থাকি, তেমনি কিশোরদেরকেও আমাদের একদম 100%-কে দিতে হবে, তাহলে আর এই রোগে মরবে না। আশা করি যে আমাদের বিশেষ করে অভিভাবকরা এবং শিক্ষকরা যে শিক্ষা প্রতিষ্ঠানে দেয়া হচ্ছে, তারাও খুব সচেতন ভাবে এই বিষয়ে এগিয়ে আসবেন, যে সন্তানদের, নারী কন্যা সন্তানদের জীবন রক্ষার জন্য তারা আসলেই সিরিয়াসলি বিষয়টাকে নেবেন। এবং এটা বিনামূল্যে দেওয়া হচ্ছে ম্যাডাম, বিনামূল্যে দেওয়া হচ্ছে, সেটাও একটা অনেক বড় মানে কিন্তু এটা কিশোরীদের দেয়া হচ্ছে বিনামূল্যে। কিন্তু মনে করো যে আমার বয়স 26 বছর, আমি তো ওই প্রোগ্রামের অংশ নই, তাহলে আমি কি করব? আমি নিজেকে বাঁচাতে চাই, তাহলে এটা বুঝি কোথায় অ্যাভেলেবল এটা সরকারের কাছ থেকে জানতে হবে, জেনে সে কিন্তু 2টা ডোজ নিতে পারে। হ্যাঁ, 2টা ডোজ, প্রথম ডোজ নেওয়ার 6 থেকে 12 মাসের মধ্যে ও দ্বিতীয় ডোজ নিবে, তাহলে ওর প্রোটেকশনটা কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, সেটা একটু খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন। ম্যাডাম আপনি বলছিলেন যে এই যে নারীদের জন্য মানে সার্ভাইকাল ক্যান্সারটা যেভাবে হয় সেটা যেন এক ধরনের মৃত্যুদণ্ডের শামিল আপনার কাছে, এরকম একটা অনুভূতি। হ্যাঁ, আমরা জানছি যে আসলে কিশোরী বয়সে মানে এইচপিভি ভ্যাকসিনটা দেওয়া উচিত। আমাদের দেশে তো বাল্য বিয়ের হার অনেক বেশি। বাল্য বিয়ের শিকার যে কিশোরীরা, তাদের স্বার্থে বা তাদের ঝুঁকি কি মানে সার্ভাইকাল ক্যান্সারের বেশি, এরকম কোন গবেষণা? বাল্য বিবাহ কিন্তু সার্ভাইকাল ক্যান্সারের একটা বড় ঝুঁকি। আমরা যখন রিস্ক ফ্যাক্টর কি কি আছে আমরা দেখি, সেটা হলো বাল্য বিবাহ, অনেক সন্তান হওয়া। মানে একটা নারী যখন তার যৌবন বয়সে যত সে এক্সপোজড হবে আরেকটা পার্টনারের সঙ্গে, যেখান থেকে তার এই রোগটা আসতে পারে, সেটার সময় যত লম্বা হবে তত তার ইনফেক্টেড হওয়ার সময়কালটা বেশি থাকবে, রিস্ক বেশি থাকবে। আমি যদি একটা জিনিসে এক্সপোজ হই 5 বছরের জন্য, তাহলে আমার 5 বছরের রিস্ক আছে, কিন্তু আমার পাশের ছোট বোন যদি 10 বছরের জন্য ওই রিস্কে এক্সপোজড হয়, তাহলে তো ওই রোগটা হওয়ার তার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা বলে যে একটা হলো যে তার সেক্সুয়াল লাইফটা কতখানি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যদি পার্টনারের থাকে, সেখান থেকে কিন্তু তার কাছে আসতে পারে। ঠিক আছে, সেটাও একটা রিস্ক আছে। সুতরাং যে নারীদের পার্টনাররা অন্য জায়গায় থাকেন, বেশি দিন বাইরে থাকেন, অনেক দিন পরে তাদের মিলন হচ্ছে, সেই সব ক্ষেত্রে তাদেরকে আরো বেশি কনসাস হতে হবে। আরেকটা রিস্ক ফ্যাক্টর দেখি যে ঘন ঘন বাচ্চা হলেও এটা হচ্ছে, যদিও আমাদের এখন সন্তান সংখ্যা কমে গেছে, বাট ঘন ঘন যাত্রা এবং অনেকগুলো সন্তান, যেমন 5টা 6টা যখন হয় তখন কিন্তু লেট লাইফে হয়, 40-30-এর পরে হয়। তার মানে আপনি বেশি সময় ধরে তার সন্তান হওয়ার যে ইভেন্টটা হচ্ছে সেটাকেও একটা রিস্ক ফ্যাক্টর বলে ধরা হয় এটা।
তো এই জিনিসগুলোর থেকে আমাদেরকে নিজেকে বের হয়ে আসতে হবে। এটা একটা বড় জিনিস। এখন প্রশ্ন হতে পারে যে তাহলে এনারা কি করবেন? একটা তো হলো ভ্যাকসিন, সবাই তো আর ভ্যাকসিনের আওতায় নাই। তো আমি এটা বলিনি, কারণ আমার মনে হয় যারা শুনছেন তারা জানতে চাবেন যে আমি তো আর কিশোরী 15 বছরের নই, তাহলে আমি কি করব। একটা হলো আমি যেটা বলেছি যে 26 বছরের পর্যন্ত আপনি 2টা টিকা নিয়ে নিতে পারেন 15 থেকে 26 বছরের মধ্যে। পরবর্তী হলে আপনাকে কি করতে হবে, যে আপনাকে টেস্ট করতে হবে। একটা টেস্ট, যেমন টিবি হলে আপনি গিয়ে টেস্ট করেন যে আমার টিবি হয়েছে কিনা, একটা স্কিনের মধ্যে দেয়, তারপরে বোঝা যায়। এটা হলো কি জরায়ুর মুখে খুবই সহজ টেস্ট, নিজে পারবে না, ওকে ডাক্তারের কাছে যেতে হবে, যারা ট্রেন্ড সেরকম জায়গায় যেতে হবে। জরায়ুর মুখটা এরকম থাকে, এখানে যদি আমরা একটু ভিনেগার দেই বা অ্যাসিটিক অ্যাসিড দেই, তাহলে ওখানের সেলে যদি কোনো পরিবর্তন হয়ে থাকে, যেটা কিনা ক্যান্সারের একটা পূর্ব অবস্থা, তখন ওইটা সাদা হয়ে যাবে। তখন বোঝা যাবে যে এই সেলটা সুস্থ নয়, একে ব্যবস্থা করতে হবে। এবং এটা যন্ত্র দিয়েই ব্যবস্থা করা যায়। এটা যেমন বরফ দিয়ে এটাকে ক্রায়ো সার্জারি করা যায়। তাহলে ওই সেলগুলোকে আমরা বরফ দিয়ে জমিয়ে দিলাম যাতে ও আর বড় না হতে পারে। যে এটা ডিপেন্ড করে স্টেজগুলোর উপরে। আমরা এমনি যখন ক্যান্সার চিন্তা করি তখন কিন্তু ক্যান্সারের 4টা স্টেজ আছে, এবং এটাকে আমরা ভায়া টেস্ট বলি। হ্যাঁ, ভিজুয়াল ইন্সপেকশন, মানে ওষুধটা লাগিয়ে চোখে দেখি যে জরায়ুটার রংটা তো গোলাপি থাকে, এই গোলাপিটা কি সাদা হয়ে গেল কিনা। আমাদের হাত পুড়ে গেলে কি হয়, সাদা হয়ে যায় না, চেঞ্জ হয়ে যায়। তেমনি ভাবে ভায়া টেস্টে ভিজুয়াল চোখে আপনি দেখতে পাবেন, আপনার কোনো মাইক্রোস্কোপ লাগবে না, কিচ্ছু লাগবে না। ডাক্তার যখন তাকে দেখবে ওইটা লাগাবার পরে বুঝতেই পারবে যে পরিবর্তন হয়েছে কি হয়নি। পরিবর্তন হলে তার জন্য হালকা চিকিৎসা আছে, আপনি বেঁচে যেতে পারবেন। আচ্ছা, যদি আর একটু দেরি করে সে গেল তখন, অথবা ডাক্তার যদি দেখলো যে না একটু সমস্যা লাগছে, তখন তাকে প্যাপ স্মেয়ার করতে দিবে, প্যাপিনাকুলার স্মেয়ার। প্যাপে ওখান থেকে একটু স্ক্র্যাপ, ওই যে আমরা আইসক্রিম খাই না যে কাঠির মতো থাকে, ওই কাঠি দিয়ে একটু স্প্যাচুলার মতো স্ক্র্যাপ করে ওটাকে স্লাইডের মধ্যে বসিয়ে মাইক্রোস্কোপে দেখলে বোঝা যায় যে ওই সেলগুলোর মধ্যে আরো কোনো পরিবর্তন হয়েছে কিনা, ওগুলো কি নর্মাল সেল না একটু পরিবর্তিত সেল। একটু যদি পরিবর্তিত সেল থাকে তাহলে আবারও ওই চিকিৎসাটা খুব সহজ। কিন্তু পরবর্তী যখন থার্ড ফেজ, 4th ফেজে চলে যাবে ক্যান্সারের, তখন তো ক্যান্সার হয়ে গেছে অলরেডি, ক্যান্সার সেল হয়ে গেছে। তখন দেখা যাবে জরায়ুর মুখটা বড় হয়ে গেছে, ঘা হয়ে গেছে, গোলাপির থেকে সে লাল হয়ে গেছে। অনেকে আপনারা জিজ্ঞেস করতে পারেন যে এরকম যদি হয়, আমি তো চোখে দেখতে পাচ্ছি না, আমার তাহলে সিমটম গুলো কি হবে, কি দেখলে আমি বুঝবো যে না আমার ওখানে রোগ হচ্ছে। সেটা হলো মাসিকের সময় রক্ত বেশি যাবে, আবার 2 মাসিকের মধ্যবর্তী সময় তো রক্ত যাওয়ার কথা না, কিন্তু দেখা যাবে যে 2 মাসিকের মধ্যেও ব্লিডিং হচ্ছে, স্পটিং হচ্ছে। ও অস্থির হয়ে বলবে যে আমার এরকম মাঝামাঝি 10 দিন পরে কেন হলো, 15 দিন পরে কেন হলো, আমার তো 30 দিন পরে বা 28 দিন পরে। তো সুতরাং ইন্টারমিটেন্ট ব্লিডিং হতে পারে। আবার যদি আরো বেশি ছড়িয়ে যায় তখন কি করে, রোগটা তখন শুধু জরায়ুর মুখে থাকে না, সামনে ব্লাডার আছে, পেশাবের মূত্রথলি, তখন ব্লাডারকে গিয়ে এফেক্ট করে। আবার পেছনে পায়খানার রাস্তা আছে যেখান থেকে মল ত্যাগ করে মানুষ, ওখানেই এফেক্ট করে। যখন আশেপাশের জায়গাকে ক্যান্সারটা এফেক্ট করবে তখন আরো সিরিয়াস হয়ে যায়, তার ব্যথা করবে, তার জ্বর আসবে, তার অনেক অসুবিধা লাগবে। সুতরাং এখানে যেটা আমি যে স্টেজগুলো বললাম, এই স্টেজগুলোর শেষের দিকটাতে আমাদের দেশে নারীরা কি করে আগে জানতে পারে না, বুঝতেও পারে না, ওরা ইনভেস্টিগেশনে যায়ও না। যখন একেবারে ওই রকম স্টেজে 3rd স্টেজ 4th স্টেজ হবে, যখন যায় তখন আর ফেরার রাস্তা থাকে না। তখন তাকে রেডিওথেরাপি দিতে হয়, তাকে কেমোথেরাপি দিতে হয়, এবং ওগুলো খুব এক্সপেন্সিভ, খুবই খরচ। এবং আমাদের দেশে আমরা জানি স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের পকেট থেকে অনেক পয়সা দিতে হয়। নিজের গরু বিক্রি করে দিবে মানুষ, ছাগল বিক্রি করে দিবে মানুষ, জমি জমা বিক্রি করে সেবা নেওয়ার চেষ্টা করে। সুতরাং এখানে আমার যেটা মূল বক্তব্য থাকবে যে না, আমার স্বাস্থ্য আছে, আমার শরীর আছে, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আছে, এবং তাতে রোগ হতে পারে, এটা আমার জানা থাকবে, এবং এটার একটা রুটিন চেক আপের মধ্যে আমাকে যেতে হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। জি, অবশ্যই এটা মানে লক্ষণগুলো সম্পর্কে আসলে জানা, নিজের শরীরটাকে জানাটাও আমাদের জন্য ভীষণই জরুরি। আমরা ম্যাডাম আফটার মনোপজ, আমি যেটা বলতে চাচ্ছি যে আমার নিজের স্বার্থে দরকার, যে মারা পরিবারের জন্য জীবন দিয়ে দিচ্ছে,
তো ওই পরিবারের সেবাটা কন্টিনিউ করার জন্য তাকে সুস্থ থাকতে হবে। সুতরাং শুধু স্বার্থপরের মতো নিজেই হলাম না, না আমি পরের স্বার্থে জন্যও আমাকে সুস্থ থাকতে হবে, আমার সন্তানের জন্য সুস্থ থাকতে, আমার মেয়ের বিয়ে হয়নি, আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য আমাকে সুস্থ থাকতে হবে, বা ছেলেকে পড়াবার জন্য। এই যে নিজেকে সুস্থ রাখার যতই কারণ আমরা দেখাই, একটা হলো নিজের সুস্থতা, আরেকটা হলো আমি যাদের সেবা দিচ্ছি তাদের কারণেও। আমি যখন অনেককে দেখি সিগারেট যারা খান, রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি দেখি সিগারেট খাচ্ছে বাইরে দাঁড়িয়ে, অনেক অফিস দেয় না, আমি তখন ওনাদের বলি, আচ্ছা শুনেন, আপনার বাচ্চা কয়টা? হ্যাঁ 2টা 3টা। আমি বললাম, আপনি যে সিগারেট খাচ্ছেন আপনি জানেন আপনার ক্যান্সার হতে পারে, আপনার যদি ক্যান্সার হয় আপনার বাচ্চাকে পালবে কে? আপনি তো এই ক্যান্সারের ট্রিটমেন্টে আপনি বাড়িঘর বিক্রি করে ফেলবেন, তার মানে আপনার পরিবারকে আপনি আরো দরিদ্র করে দিচ্ছেন। তো সুতরাং দয়া করে আপনি আর সিগারেট খাবেন না, সন্তানদের দিকে চিন্তা করে করেন। তা আমি নারীদেরকে এই কথাই বলবো যে আপনার পরিবার, আপনার নিজের কথা চিন্তা করেই আপনাকে সময় মতো ইনভেস্টিগেশন গুলো করতে হবে, পরীক্ষা নিরীক্ষা গুলো করতে হবে, এবং তারপরে যত আগে ধরা পড়বে তত আগে। জরায়ু ফেলে দিল, কোন জরায়ু লাগবে না, আর 2টা বাচ্চা হয়ে গেলে লাগে না, হিস্টেরেক্টমি করে দিল, কিন্তু আপনি অন্তত ক্যান্সার থেকে তো বেঁচে যাবেন, ক্যান্সার পর্যন্ত আপনাকে ভুগতে হবে না। সেটাই ম্যাডাম, আমাদের আসলে মানে নানান জায়গাতে এত বেশি কম জানাশোনা, বা আমরা জানলেও ঠিক মানে নারীদের মধ্যে যে প্রবণতাগুলো আছে, যে করি করছি, প্রতিবন্ধকতা যেগুলো থাকে, হ্যাঁ যে আচ্ছা মানে নিজেরটা সবার পরে, সেই সবার পরে করতে গিয়ে আসলে আমরা শেষ পর্যন্ত পুরো পরিবারকেই আমরা যে সৌন্দর্যের জন্যই একদম ভালোবাসা দিতে চাই তাদেরকে আসলে আরো বিপর্যয়ের মুখে ফেলে দিই। আমার ব্যক্তিগত একটা ছোট অভিজ্ঞতা বলি ম্যাডাম, আমার নানিমা আসলে উনি সার্ভাইকাল ক্যান্সারে আমাদের পরিবারের প্রথম, মানে আমি তখন বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে, তখন প্রথম ক্যান্সার শব্দটার সাথে পরিচয়, এবং আমার মা খালারা ওনারা 7 ভাই বোন। তো আপনি যেরকম বললেন সেটা থেকে এখন বুঝতে পারি যে আসলে তো উনি গ্রামে থাকতেন, এবং ওনার মনোপজ পরে কিন্তু সাডেন ব্লিডিং হয়েছিল, আমি এখন যেটা শুনছি। তো সাডেন ব্লিডিংটাও কিন্তু উনি বেশ কিছুদিন কাউকে জানাননি। হ্যাঁ, পর্যায়ে গিয়ে আমার খালাদের কেউ একজন বিষয়টা খেয়াল করেন, তখন উনি বলেন যে হ্যাঁ ওনার ব্লিডিং হচ্ছে, কিন্তু ওনার মনোপজ হয়ে গিয়েছিল। তারপরে যখন ইনভেস্টিগেশন হলো এবং আসলে একটা শেষ পর্যায়ে ডাক্তার বলে কিছু করার নেই। তো এই যে একটা অভিজ্ঞতা, যে মানে পুরো পরিবার আসলে খুব অসহায়ের মতো মানে থাকছিল, এবং যদি আগে জানা যেত তাহলে হয়তো কিছুটা চিকিৎসা দেবার ব্যবস্থা করা যেত। এটা একটা খুব মানে সাধারণ চিত্রই আমাদের সমাজের। এখানে ম্যাডাম এই ক্ষেত্রে আসলে আমাদের পরিবারের মানে সদস্যদের মধ্যে যারা পুরুষ থাকেন, মূলত তো আসলে তারা ইনকাম করেন বা সিদ্ধান্ত গ্রহণের জায়গাতেও তারা অনেক ভূমিকা রাখেন। তারা আসলে কিভাবে এই জায়গাগুলোতে, তাদের কাছে কি আমরা কি নলেজটা দিতে পারছি? মানে আমার কাছে কেন যেন মনে হয় যে নারীর ক্যান্সার বা নারীর অসুখ সবকিছু আমরা নারীকেই খালি বলে যাই, মানে আমরা তো সবাই একটা পরিবারে থাকি, তাই না? অসুস্থ হলে মানুষ নিজেরটা করে না, এখানে কি আসলে করা যায়? আপনার না, এখানে আমার নিজের জীবনের অভিজ্ঞতার থেকে আমরা দেখেছি যে যেখানেই নারীর কোনো রোগ, যে ধরো নারী প্রেগনেন্ট হলো, তার সেবা এবং ডিসিশন মেকিং তো তার স্বামীই নেবে। তো সুতরাং আমি তার স্বামীকে যদি কাউন্সিলিংটা না করি, তাকে যদি আমি তার এই নারীর এই প্রেগনেন্সির ব্যবস্থার সঙ্গে যদি তাকে জড়িয়ে না রাখি, তাহলে ওই নারী তো সঠিক সেবা পাবে না। তার অ্যান্টিনেটাল চেক আপ, তার ভালো জায়গায় গিয়ে ডেলিভারি করা, তার জন্য যদি ব্লাড লাগে ব্লাড ডোনার ঠিক করা, তার জন্য পয়সা জমিয়ে রাখা যাতে ডেলিভারির সময় যেটা প্রয়োজন হবে সেটা করা, এটা যদি দুজনে মিলে সমানভাবে না করে তাহলে তো ওই নারীকে ভুগতে হবে। নারীকে তখন আমরা অপ্রশিক্ষণ আলা মানুষ দিয়ে আমরা দায় দিয়ে ডেলিভারি করাই, তারপরে শিশু মরে, তারপরে মা মরে। সেই জন্য প্রস্তুতির খুব দরকার, এবং আমাদের স্বাস্থ্যসেবার যে সিস্টেমটা তার মধ্যেও এই সমস্যা আছে। আমি নারীদেরকেই শুধু বলবো, আমরা যে কমিউনিটিতে কাজ করি দিনের বেলা আমাদের কর্মীরা যায়, শুধু নারীদের পায় কেন? ছেলেরা তো বাইরে চলে গেছে, কিন্তু আমরা বলি যে তাহলে বিকালবেলা তোমাকে বাসায় যেতে হবে, এবং পুরুষদেরকেও আমাদের যথেষ্ট ইনফরমেশন দিতে হবে যাতে তারা ডিসিশন মেকার, তারা অর্থ খরচ করবে, তাদেরকে প্রথম থেকে এই ব্যবস্থার সঙ্গে জড়িয়ে নিতে হবে।
সরি। তো পুরুষদের বিরাট একটা রোল আছে। একটা হলো রেসপন্সিবিলিটি, আরেকটা হলো তাদেরকেও যত পুরুষদের প্রতিষ্ঠান আছে যেখানে চাকরি করে, যেখানে সেবা দেয়, ইভেন যারা লেবার ক্লাসে আছে, গাড়ির ড্রাইভার, সবারই কিন্তু সমিতি আছে। একটা দেখবে আমরা ভ্যান গাড়ি ড্রাইভার বলি, আমরা এই যে মোটর বাইক গুলো বলি বা ট্রাক বলি, আমরা বাস বলি, সবার সমিতিগুলো আছে। এবং আমি যখন সূর্যের হাসির সময় ছিলাম, আমি এই সমিতিগুলোকে কন্ট্যাক্ট করতাম, করে সমিতিগুলো ওরা যখন বসে এক জায়গায়, তখন আমরা আমাদের কর্মী পাঠিয়ে আমরা তাদেরকে ইনফর্ম করার চেষ্টা করতাম সব ব্যাপারে, নারীদের যত ব্যাপার আছে, প্রেগনেন্সি হতে পারে, কিশোরী ব্যাপার হতে পারে, অন্য রোগের ব্যাপারে, পরিবার পরিকল্পনা একটা নারী ব্যবহার করছে, কিন্তু ওর স্বামীর সহযোগিতা না থাকলে ও করতে পারবে না। ধরো ইঞ্জেকশন দিলা, ইঞ্জেকশন 3 মাসের, কিন্তু এর মধ্যে কিন্তু স্পটিং হতে পারে, তার একটু ব্লিডিং হতে পারে। তো সুতরাং এটাকে তার স্বামীকে সহ্য করতে হবে। সে যদি ইমপ্লান্ট নেয়, এটার মধ্যেও তার একটু, যেহেতু এটা হরমোন, প্রজেস্টেরন, তার একটু হতে পারে। তো এই স্বামী যদি এই ব্যাপারটা না বোঝে, না টলারেট করে, তো ওর জন্য তো এই পদ্ধতিটা চালিয়ে যাওয়া খুবই ডিফিকাল্ট হতো। যখন আমরা ফ্যামিলি প্ল্যানিং করি, তখন নারীরা এসে বলতো, আমার স্বামী অবজেকশন দিচ্ছে, ম্যাডাম কি করব বলেন, আমার তো অত কিছু হচ্ছে না। তখন আমরা বলতাম, তোমার স্বামীকে নিয়ে আসো, আমরা বুঝাবো। সুতরাং আমাদের স্বাস্থ্য ব্যবস্থাতে আমরা আগে অনেক করেছি, কিন্তু এখন আসলে কমে গেছে। হ্যাঁ, আমাদের তারপরেও আমাদেরকে পুরুষদেরকে ক্যান্সারই বলি আমরা, প্রেগনেন্সি বলি আমরা, যে কোনো নারীর ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য আসলে পুরুষদেরকে ইনফর্ম করতে হবে, জানাতে হবে, তাদেরকে রেসপন্সিবল করতে হবে যে তোমার বাড়ির যে মানুষটা, সেটা মা হোক, বোন হোক, তার স্ত্রী হোক, সবার জন্য সে রেসপন্সিবল। তার সেফটি, তার সেবা, তার বেঁচে থাকার যে অধিকার, সেটাও তার রেসপন্সিবিলিটি। বিরাট বড় তাদের রোল আছে, অনেক বড়। সেটাই ম্যাডাম, সেজন্য আসলে তথ্যগুলো একই সাথে আমাদের মানে নারী পুরুষ নির্বিশেষে সবারই আসলে জানাটা প্রয়োজন। আসলে তাই, খুবই তাই। জি ম্যাডাম, আপনি তো নারী সংস্কার কমিশনে কাজ করছেন সদস্য হিসেবে, নিশ্চয়ই অনেক দারুণ অভিজ্ঞতা হচ্ছে, এবং আমরা আশাবাদী যে আপনারা অনেক মানে আমাদের জন্য কাজের কিছু সংস্কারের প্রস্তাব আপনারা করবেন। নারীর স্বাস্থ্য নিয়ে আপনারা কি কাজ করছেন ম্যাডাম, এবং করলে সেটা কি? হ্যাঁ, আমি নিজে তো স্বাস্থ্য, সুতরাং নারীর স্বাস্থ্যটাই তো তাকে এগিয়ে নিয়ে যাবে। আমরা যদি নারীর এম্পাওয়ারমেন্ট দেখি, তো নারী যদি অসুস্থ থাকে, তাহলে তো সে এম্পাওয়ার্ড হবে না, সে কিছু করতে পারবে না। সুতরাং নারীর শিক্ষা যেমন দরকার, নারীর খাদ্য যেমন দরকার, তেমনি তার স্বাস্থ্য ব্যবস্থা একদম পাশাপাশি তার এটা দরকার, এটা ছাড়া হবে না তার। সুতরাং নারীর স্বাস্থ্য, নারীর যে সমতাটা নিয়ে আসা সবকিছুর মধ্যেই, তার কর্মক্ষেত্র বলেন, তার চাকরি বলেন, এবং তাকে ডিসিশন মেকিং পজিশনগুলোতে বসিয়ে দেওয়া, যাতে সে আরেক নারীকেও সাহায্য করতে পারে। এই জায়গাগুলোতে নারীদের অবস্থানগুলো সঠিক আছে কিনা, যদি দুর্বল হয়ে থাকে, আমরা যেটা করছি সেটা হলো, আমরা প্রত্যেকটা সেক্টর দেখছি, দেখে কোথায় দুর্বলতা আছে, কোথায় গ্যাপ আছে, কোথায় নারীরা একটা সমতার জায়গাতে নাই, তার পিছিয়ে আছে অনেক বেশি, ওই গ্যাপগুলো আইডেন্টিফাই করে ওটা সরকার কিভাবে অ্যাড্রেস করবে সেটাকে আমরা রেকমেন্ড করব। এবং রেকমেন্ডেশনের একটা টাইম ফ্রেম থাকবে, একটা থাকলো যে আমরা এই সময় কি করতে পারি, হ্যাঁ, এই সমন্বয়ের সময় আমরা কি করতে পারি। আরেকটা হলো আমাদের মিড টার্ম প্ল্যান আছে, এরপরে যারা আসবেন তারা কি করবেন, এটা আমাদের তাদের কাছে দাবি থাকবে। আরেকটা হলো লং টার্ম, আমরা যেটা বলে থাকি যে আমরা যেটা একেবারেই চাবো যে নারীরা 20 বছর পরে হোক, 50 বছর পরে হোক, এইখানে গিয়ে বসবে। সুতরাং এই যে লং টার্ম প্ল্যানটাও আমাদের একটা রিপোর্টের একটা অংশ। তো আমরা এটার জন্য বিভিন্ন পর্যায়ের লোকের সঙ্গে আমরা কনসালটেশন করছি, আমরা এনজিওদের সাথে কনসালটেশন করছি, ডেভেলপমেন্ট এনজিও, আমরা স্বাস্থ্য এনজিওর সঙ্গেও কনসালটেশন এই 13 তারিখে আমাদের আছে, আমরা 2টা গ্রুপে করব। আমরা কনস্টিটিউশনে যাচ্ছি, আমরা নির্বাচন যে সমন্বয় কমিটি আছে তাদের কাছে যাচ্ছি, করাপশন যারা দেখছেন তাদের কাছে যাচ্ছি, যে এই যে করাপশনের জন্য যে আমাদের ব্যবস্থাগুলো আছে, তাতে নারী যে পিছিয়ে আসছে, সে তো কোনোভাবে ওখানে যেতে পারে না, সে তো দুর্বল সব জায়গাতেই। সুতরাং এই দুর্বলতার শিকার সে হচ্ছে। সুতরাং নারী তো ক্রস কাটিং, নারী তো 50% অফ দ্য পপুলেশন, তো তার কোনো খাড়া জায়গা নাই, সে সমতলের মতো প্রত্যেকটা জায়গাতে সে আছে,
এবং ওই প্রত্যেকটা জায়গাতে তার অধিকারের দিকে দেখা হচ্ছে কিনা, তার যে সমতা দরকার, তার যে রাইটস গুলো আছে সেগুলোকে সমানভাবে দেখা হচ্ছে কিনা, সেগুলো আমরা খুবই খুবই স্ট্রংলি আমরা রেকমেন্ড করব এবং আলোচনাও করছি। আলোচনার মধ্যেও আমাদের প্রশ্ন থেকে ওনারা বুঝতে পারছেন যে নারীর কোথায় থাকা উচিত, কি করা উচিত, আমাদের কি এক্সপেকটেশন, নারীর কি এক্সপেকটেশন, সেগুলো আমরা খুবই ওপেনলি আমরা আলোচনা করছি এবং ওনাদেরকে আমরা মোটিভেট করছি যেন ওনাদের রেকমেন্ডেশন যেটা আছে সেখানে যেন নারীদের একটা বড় অবস্থান থাকে। অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আমরাও ভীষণ আশাবাদী, নিশ্চয়ই আপনাদের পরামর্শ সেগুলো বাস্তবায়ন হবে এবং নারীদের অবশ্যই অবস্থা এবং অবস্থানের পরিবর্তন হবে। আপনাকে যেহেতু পেয়েছি ম্যাডাম, আমরা দুটো বিষয় একটু আপনার মাধ্যমে জানাতে চাই। সেটি হচ্ছে যে আমরা চাই আসলে যে বাংলাদেশে, আপনি বলছিলেন যে চিকিৎসা ব্যয়ের বড় অংশটাই তো পরিবারকে বহন করতে হয়, তো জাতীয় ক্যান্সার তহবিল এরকম বা অন্যান্য যেগুলো জটিল দীর্ঘ অসুখ সেগুলোর ক্ষেত্রে আসলে এই ধরনের একটা ন্যাশনাল ফান্ড রেইজ করার একটা প্রস্তাব আমাদের থাকলো, সেটা আমরা আপনাকে মানে সুযোগে জানাতে চাইলাম। আর একটি বিষয় হচ্ছে যে আমাদের বেশ কিছু মন্ত্রণালয় আছে, যেমন মহিলা ও শিশু মন্ত্রণালয়, সেখানে কিন্তু নারীদের নানান ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। তো সেই প্রশিক্ষণের মধ্যে আমরা যদি নারীদের কয়েকটি বিষয়, যেমন ব্রেস্ট সেলফ এক্সামিনটা যদি আমরা যদি এটাই শেখাই যে নারীরা আসলে নিয়মিত করবেন, নিজেকে পরীক্ষা করবেন, তাহলে আমাদের মতো দেশের জন্য বোধহয় এটা একটা ভালো মানে মেথড হতে পারে। আর আপনি যেমন বলছেন যে সার্ভাইকাল ক্যান্সারের বিষয়টা উপজেলা পর্যায়ের হসপিটাল গুলোতে আসলে এটা ফ্রি ভায়া টেস্ট করা যায়, কিন্তু গ্যাপটা যেখানে আমি উপজেলা পর্যায়ে কাজ করে দেখছি যে আসলে নারীরা একটা হচ্ছে জানেন না, আর একটা হচ্ছে ওই যে অস্বস্তি, ওনারা যান না, এবং হসপিটাল ব্যবস্থাপনার মধ্যেও আবার খুব বেশি যা হয়, আমরা তো এত পপুলেশন দেশ, অতটা নারী বান্ধব নই। ওয়েলকামিং না আমরা কেউ আসলে পরে আচ্ছা আসেন আপনার এটাও দেখে দিয়ে ওটাও দেখে দিয়ে, এই জিনিসটা নাই। এটা আমাদের যখন মেইন যারা যে ডাক্তারের প্রশিক্ষণের সময়, ডাক্তারের ট্রেনিং এর সময়, নার্সের ট্রেনিং এর সময়, মিডওয়াইফের প্রত্যেকটা ট্রেনিং এর মধ্যে এই যে নারী বান্ধব, যে উইমেন ফ্রেন্ডলি যে ব্যাপারটা বা ক্লায়েন্ট ফ্রেন্ডলি, এই জিনিসগুলো কিন্তু অনেক অনেক প্রয়োজন আছে ঢোকাবার। হ্যাঁ, সেজন্য ম্যাডাম যদি মানে এরকম স্বাস্থ্য কেন্দ্রগুলোতে বা ইউনিয়ন পর্যায়ে যেগুলো আছে সেখানে আসলে মানে নারীরা গেলে তাদেরকে আসলে এক্সামিন গুলো, হ্যাঁ, যিনি স্বাস্থ্যকর্মী বা যিনি চিকিৎসক আছেন দায়িত্বপ্রাপ্ত, তারা নিজেরাই যদি একটু আগ বাড়িয়ে করে দেন, হয়তো কয়েক বছর প্র্যাকটিস করলে তখন কিন্তু নারী হিসেবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং আমি নিজেও করবো। যেমন ভায়া টেস্ট আপনি করেছেন কিনা, ঠিক আছে, আপনার বয়স এত, আমি তো হিস্ট্রিটা নিচ্ছি, তখন আমি নিজেও যদি মনে করি যে করা উচিত, আমি রেফার করতে পারি, হ্যাঁ, আমার রেফারেন্সে হলো, বা ব্রেস্ট এক্সামিনটা আমি করিয়ে দিলাম এবং তাকে শিখিয়ে দিলাম। এই জায়গাগুলোতে মনে হয় ম্যাডাম আসলে কাজ করাটা খুব প্রয়োজন, এবং এখানে যদি আমরা একটু মানে কাজটা প্রপারলি করতে পারি, তাহলে আমাদের এই যে আপনি বলছেন যে মৃত্যুদণ্ড, সত্যি আমাদের মায়েদের রক্ষা করা বিষয়টাতে বোধহয় আমরা বেশ খানিকটা এগিয়ে যেতে পারবো, মানে অনেক পয়সা খরচ না করেই। হ্যাঁ, আমাদের তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। সুতরাং আমরা আপনার কাছে এই বিষয়গুলো একটু জানিয়ে রাখলাম ম্যাডাম, নারী কমিশনের সদস্য। তো অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আমরা একেবারেই শেষের দিকে, আপনার পক্ষ থেকে যদি আমাদের আজকের দর্শকদের জন্য শেষ কিছু কথা থাকে সেটা শুনে আমরা শেষ করব। আমার যেটা বলার, নারীদেরকে বলা যে তোমার জীবনটা খুব মূল্যবান, নিজেকে মূল্যবান মনে করতে হবে এবং নিজের যত্ন নিতে হবে। মানুষ যে জিনিসটাকে সুন্দর মনে করে, এটাকে আমি খুব যত্ন করে রাখি, সোনার জিনিসটাকে যত্ন করে রাখি। নারীকে আমি বলবো তুমি সোনার থেকেও বড়, তুমি ডায়মন্ড, তুমি নিজেকে যত্ন করো, এবং তুমি যখন নিজেকে যত্ন করবে তখন তুমি অন্যকেও যত্ন করতে পারবে। অন্যের যত্ন যে নিজেকে মারার দরকার নেই। সুতরাং আমার নিজের জন্য আমার জ্ঞান, যেমন বাচ্চাকে আপনি স্কুলে দেন, কত ইনফরমেশন নিয়ে আসেন, কোথাকার স্যার, কোথায় প্রাইভেট টিউশনে দিতে হবে, কোথায় কোচিং এ দিতে হবে, কি সুন্দর সব ইনফরমেশন নিয়ে আসে, কিন্তু নিজের স্বাস্থ্যের বেলাতে তার যত গাফিলতি, সেটা করা যাবে না।
নিজেরা যে 4-5টা মহিলা একসঙ্গে বসে আলোচনা করবে যে আমরা কি করব, আমরা কি প্ল্যান করব, তারা সবাই একজন আরেকজনকে সাপোর্ট করবে যে তুমি এটা করো, তুমি এটা করো। নিজেরা দল বেঁধে, আমরা যেটা বলি এজেন্সি, নিজেদের এজেন্সি তৈরি করতে হবে। আমি যদি একটা পাড়ায় গিয়ে থাকি, আমি সবাইকে নিয়ে বসে আমি প্ল্যান করব, তুমি কবে ব্রেস্ট এক্সামিনেশনে যাবে, তুমি কবে প্যাপস্মিয়ারের জন্য যাবে, তুমি কবে ভায়া টেস্ট করতে যাবে, চলো আমরা একসাথে যাই। অর্ধেক রাখলো, বাচ্চা দেখলো, অর্ধেক বললো আমরা যাই, আমরা টেস্ট করে আসি, তারপর আমি তোমাদের বাচ্চা দেখবো, তোমরা যে করে আসবে। এই আরেকটা জিনিস আমি মনে করি খুব, এবং আমি নিজেও করেছি, সেটা হলো হাই স্কুলের মেয়েদেরকে তুমি শেখাও যে তুমি নিজের যত্ন কিভাবে নিবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তোমার বাড়িতে অন্য নারী যারা আছে তাদের তুমি কিভাবে দিবে, তাদেরকে ইনফর্ম করো। তারা লেখাপড়া জানা, তারা তার মাকে কনভিন্স করবে, তার খালাকে, ফুপুকে, দাদিকে, চাচিকে সে কনভিন্স করতে পারবে। এগুলোকে আমরা বলেছিলাম স্টুডেন্ট হেলথ লিডার। আমরা তাদের হেলথ চ্যাম্পিয়ন বলতে পারি, হেলথ লিডার বলতে পারি। সুতরাং আরেক নারীকে আমি যখন শিখাবো, আমি স্মোকিং এর কথাও আরেক নারীকে শিখালে বাড়ির ছেলেদেরকে বলবে তোমরা সিগারেট খেতে পারবে না, তোমরা তামাক খেতে পারবে না, তোমরা বিড়ি খেতে পারবে না। আমার ইয়াঙ্গার গ্রুপকে আমার এজেন্সি বানাতে হবে। এরা আমার ফিউচার এজেন্ট, ওরা নিজেদের জন্য করবে, ওরা তার পরিবারে এবং যতজন আছে তাদের জন্যও করবে। সুতরাং আমি বলবো যে এটা একটা ডিভিডেন্ড হবে। আমি যদি ওই স্কুলের মেয়েটাকে, ওই স্কুলের ছেলেটাকে আমি আজকে শেখাই, তাহলে ওর নিজের জন্যও হবে, ওর পরিবারকেও সে ওই লিডারশিপটা দিতে পারবে। এবং আমি একেবারেই বিশ্বাস করি যে এটা একটা সব থেকে ভালো স্ট্র্যাটেজি। অনেকগুলো আফ্রিকান কান্ট্রি এরকম করেছে, চ্যাম্পিয়ন বানিয়েছে। আমি নিজেও যখন যেখানে করেছি, সূর্যের হাসির সময় আমি স্কুল কলেজে গিয়ে তাদেরকে ইনফর্ম করেছি, তাদেরকে বলেছি তুমি পাশের 20টা বাড়িতে তুমি যাবে, এখানে প্রেগনেন্ট নারী যে আছে তাকে তুমি অ্যান্টিনেটাল চেক আপের জন্য আমার ক্লিনিকে নিয়ে আসবে, তুমি সঙ্গে করে নিয়ে আসবে। তাতে কি হলো, ও নিজে জানলো, নিজের যখন বিয়ে হবে, নিজে যখন সে মা হবে, তখন সেই সেবাগুলো নিবে। অ্যাট দ্য সেম টাইম শি বিকামস এ নাইস লিডার। সে ওইখানকার একটা স্বাস্থ্যকর্মী হিসাবে সে আগের থেকেই সে একটা লিডারশিপ রোলে চলে যাবে। সুতরাং আমাদের যে রিসোর্স গুলো আছে এগুলোকে ব্যবহার করতে হবে। সবসময় যে কর্মী যাবে তা নয়, আমাদের রিসোর্স গুলো অনেক হেভি রিসোর্স আছে, এবং স্টুডেন্টরা এত পোটেনশিয়াল তাদের করতে পারে। এই যে প্রবীণ নিয়ে আমরা কথা বলি, আমি যদি নাতিকে শিখিয়ে দিই তোমার নানার কিভাবে যত্ন নিবে, তোমার নানির কিভাবে যত্ন নিবে, তাকে যদি অ্যাওয়্যার করে দিই, সে কিন্তু আরেকবার দুবার করে তাকাবে, নানি তোমার অসুস্থ কোথায়। তুমি দেখবে অনেক সময় জরায়ু নেমে যায়, বয়স হয়ে গেছে, তো কাপড় ভিজে যাচ্ছে, ওরা কিন্তু কেউ, উনিও বলে না, কেউ বলে না, তো আমি যাবে কোথায় অপারেশন করতে। তখন সে গিয়ে বলতে পারে, ডাক্তারের কাছে নিতে পারে, ডাক্তার এটা ব্যবস্থা করতে পারে। মানে এত রকমের সমস্যা, কিন্তু স্কুলে গিয়ে আমরা কিন্তু জানানোটা অনেক সহজ বাড়ি বাড়ি যাওয়ার থেকে। সুতরাং সব রকমের স্বামী পুরুষের কাছে যেতে হবে, স্কুল কলেজের বয়েজ কাছে যেতে হবে, নারীদের কাছে, স্টুডেন্টদের কাছে যেতে হবে। এদের কাছে যাওয়াটা সহজ, ইনফর্ম করা সহজ, ওদের সেন্স অফ রেসপন্সিবিলিটি বাড়িয়ে দেওয়া সহজ, এবং এটা থেকে যাবে পরবর্তী বংশধরের কাছে। এই তথ্যটা থেকে গেল, 2 বংশধর এখান থেকে বেনিফিটেড হবে। একদমই আপনার সাথে আমরাও খুবই একমত ম্যাডাম, যে আসলে আমাদের সবচেয়ে বড় সম্পদ তো আমাদের মানে তরুণরা, আমাদের এখানকার মানে মানব সম্পদ। হ্যাঁ, তো বাংলাদেশের যে তরুণ জনগোষ্ঠী যে পরিবর্তন এনেছে দেশে, তারা আসলে যে কোনো খাতেই পরিবর্তন আনতে পারে যদি আমরা তাদেরকে সেভাবে কাজে লাগাতে পারি। সেটাই আমরা আশা করি যে নিশ্চয়ই তরুণরা এগিয়ে আসবেন, তারা অবশ্যই ভূমিকা রাখতে চান। আমরা ম্যাডাম চেষ্টা করছি আমাদের সেন্টার ফর ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন থেকে যে একটা ভলান্টিয়ার গ্রুপ তৈরি করার জন্য, যাদের আমরা আসলে খানিকটা স্কিল, আপনি যে বিষয়গুলো বললেন সেগুলো দেওয়ার মধ্য দিয়ে আসলে কমিউনিটিতে তারা যাতে সার্ভিসটা দিতে পারেন, সেইভাবে তাদেরকে একটু বিল্ড আপ করা। আমি আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে সারা দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা পড়াশোনা সদ্য শেষ করেছেন সকল তরুণদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা কমিউনিটিতে ভূমিকা রাখেন। আপনারা এগিয়ে এলেই আসলে এই যে আমাদের বিশাল বার্ডেন, আমরা বিশেষ করে যারা মানে ক্যান্সার বা এই ধরনের জটিল অসুস্থতার মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের প্রবীণ জনগোষ্ঠী বাড়ছে, তাদের আসলে আপনাদেরকে ভীষণ প্রয়োজন। আপনারা আসুন, আমরা সকলেই সম্মিলিতভাবে নিশ্চয়ই বাংলাদেশের স্বাস্থ্য খাতের যে নাজুক পরিস্থিতি আছে সেটাকে অনেকখানি পাল্টে দিতে পারবো। আজকে অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাডাম। আশা করি ভালো লাগলো। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শকদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি।
শুভরাত্রি। আচ্ছা, শুভরাত্রি। জি।